এই যুদ্ধ সংঘটিত হবে ভারতবর্ষে কাফের ও মুসলমানদের মধ্যে, যে যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় হবে মুসলমানদের। তাহলে এই যুদ্ধে নিশ্চিতভাবে কাদের বিজয় হবে? মুসলমানদের। তো আমরা যদি লাস্ট কয়েকদিনের বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলো দেখি, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট। সেটা বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোতে এত বেশি ঘৃণা ভরা ভাষণ বা এত বেশি ঘৃণার কথা এরা আলোচনা করছে, তার অন্যতম বোধহয় কয়েকটা কারণ, যেটা আমার নিজের মনে হয়। আপনি যদি দেখেন যে আগস্ট ২০০০ সালের যে এদের গণ অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের পরে যে হারে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, সেই সমস্ত ঘরবাড়ি যে জ্বলে গেছে, তার এগেইনস্টে সারা বিশ্বে যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে। Hindus in Bangladesh face unspeakable violence and persecution. In the past few days, Bangladesh has been a scene of chaos, especially for the Hindu community. Temples have been burned. এই ন্যারেটিভের কাউন্টার করার জন্যই খুব সম্ভবত বাংলাদেশি ইউটিউবাররা এই ধরনের যে ভুলে ভরা বা অর্ধসত্য ভারতীয় মুসলমানদের নিয়ে সেটা তারা তুলে ধরে। এখন আমার প্রশ্ন হলো, সত্যিই কি ভারতের সংখ্যালঘু মুসলমানরা ভালো নেই? ঠিক কি অবস্থা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরই বা? আসুন জেনে নিই ডেটা কি বলছে। কারণ দেখুন, একটা বাংলাদেশের মিডিয়া একটা পারসেপশন তৈরি করবে, এটাই ন্যাচারাল, এবং ইন্ডিয়ান মিডিয়াও আরেকটা পারসেপশন তৈরি করবে, এটাই ন্যাচারাল। বাট যে জিনিসটা যে কখনো ভুল বলবে না, সেটা হচ্ছে যে ডেটা। যে আসলে আমরা দেখে নিই যে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালিসিস করে আমরা কি পাই, যে এক্সাক্টলি কি কন্ডিশনে দাঁড়িয়ে আছে। দেখুন, একটা ১ম এই যে ডেটাটা, এই ডেটাটা মাইনরিটি যে পপুলেশন, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে কারা? ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে মুসলমানরা। আর যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে হিন্দুরা। এই দুটোর মাইনরিটি যদি পপুলেশন দেখেন, তাহলে কেমন গ্রোথ হয়েছে? এবার প্রশ্নটা হচ্ছে যে, যেহেতু আমি বাংলাদেশের কথা, কনসেপ্টের কথা নিয়ে এসেছি, যে কারণে আমি পয়েন্ট অফ রেফারেন্স ১৯৭১ বা ১৯৭৪ থেকেই ধরেছি। এখন দেখুন, ১ম যদি আমরা ভারতীয় মুসলমানদের কথা ধরি, তাহলে একটা জিনিস খুব স্পষ্ট, যে ১৯৭৪ সালের পরের থেকে ২০১১ সাল, মানে ভারতের শেষ যে সেন্সাস, সেই সেন্সাসের ডেটা অনুসারে মুসলমানদের বেশ ভালো রকমের কিন্তু একটা গ্রোথ আছে। নো ডাউট দিস গ্রোথ ইজ কাইন্ড অফ, আপনি বলতে পারেন, সিনোনিমাস উইথ দ্য মেজরিটি গ্রোথ। মানে হিন্দুদের যে ধরনের গ্রোথ আছে, সেই একই পার্সেন্টেজে মোর অর লেস গ্রোথ আছে। বাট বাংলাদেশের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? বাংলাদেশে ১৯৭৪ সালে যদি আপনি দেখেন, হিন্দুর পার্সেন্টেজ ছিল হচ্ছে ১৩.৫০%। এরা আজকে, মানে ২০২২ সালে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেদিন পদত্যাগ করলেন, সেই সময় এদের হিন্দুদের পার্সেন্টেজ দাঁড়িয়ে আছে হচ্ছে 7.95%। এই যে পতনটা, মানে এই যে রেখাচিত্র বা গ্রাফের, এর যদি আপনি ট্রেন্ড লাইন মেজার করেন, এই ট্রেন্ড লাইনটা মেজার করলে এরকম একটা ইকুয়েশন দাঁড়ায়। এই ইকুয়েশন থেকে একটা জিনিস বোঝা যায়, আর ১৫ বছর, ১৫ বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ হিন্দু শূন্য হতে যাচ্ছে। বাট ভারতবর্ষ আগামী ১৫ বছরে আপনি যদি একই টানেন, তাহলে টানলে ভারতবর্ষের মুসলমান জনসংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে ১৬%। তার মানে এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে সংখ্যালঘু মুসলমানরা ভারতবর্ষে সংখ্যালঘু হিন্দুদের তুলনায় অনেক ভালো আছে। তার কারণ হচ্ছে লিস্ট, মানে এবার হয়তো বাকি যে সমস্ত অ্যাট্রিবিউট গুলো থাকে, যে তাদের লাইফস্টাইল কি, তাদের পিস ইন্ডেক্স কেমন, সেগুলো দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আমরা যদি পপুলেশন গ্রোথ এর কথা চিন্তা করি, মানে মুসলমানরা ভারতবর্ষ থেকে হারিয়ে যায়নি। বরং মুসলমানদের ১৯৭৪ সালের পরের থেকে মুসলমানদের গ্রোথ হতে শুরু করেছে। বাট বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ডেফিনিটলি হিন্দুরা কিন্তু আগামী ১৫ বছরের মধ্যে যদি এই ট্র্যাজেক্টরি হিসাবে যদি ডিগ্রোথ হয়, তাহলে আগামী ১৫ বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে হিন্দু শূন্য হয়ে যাবে। এখন একটা ছোট্ট জিনিস যেটা আমি বারবার করে বলেছিলাম, সেটা হচ্ছে যে, দেখুন, হিন্দুদের গ্রোথ রেট এবং মুসলমানদের গ্রোথ রেট, রেস্ট অফ দ্যা বাকি খ্রিস্টান এবং সবার গ্রোথ রেট কিন্তু মোর অর লেস ইন্ডিয়ার ক্ষেত্রে সেম। বাট
বাংলাদেশের ক্ষেত্রে কি হয়েছে গ্রোথ রেটটা কিন্তু অপোজিট মানে একদম ডাইভার্জেন্স টাইপের। এটা হচ্ছে মুসলমানদের গ্রোথ রেট আর এটা হচ্ছে হিন্দুদের গ্রোথ রেট। এবার একটা ছোট্ট জিনিস আমরা যদি দেখি সেটা হচ্ছে যে কোন রিজিমে কেমন হারে মানে বাংলাদেশে অনেকগুলো রিজিম ছিল মানে শেখ মুজিবুর রহমানকে মৃত্যু মানে তাকে হত্যা করা হলো, দেন জিয়াউর রহমান এলো, দেন এরশাদের স্বৈরশাসন এলো। যদি আমরা একটা ছোট্ট জিনিস চিন্তা করি যে কার সময়ে সবথেকে বেশি পরিমাণে হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে গেছে, তাহলে একটা জিনিস দেখব দেখুন ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো। তখন একটা জিনিস মাথায় রাখবেন যে হিন্দু পার্সেন্টেজ হচ্ছে ১৩.৫%। তারপরে জিয়াউর রহমানের মোটামুটি বিএনপি প্রতিষ্ঠিত হলো বা আপনি বলতে পারেন যে জিয়াউর রহমানেরই অ্যাফিলিয়েটেড একটা শাসন ব্যবস্থা ছিল। এই সময়ে প্রতি বছর প্রায় ০.২% করে হিন্দু কিন্তু বাংলাদেশ থেকে চলে যেতে শুরু হলো। এই পার্সেন্টেজটা কতদিন থাকলো? এরপরে সেই পার্সেন্টেজটা থাকলো হচ্ছে ১৯৮২ সাল পর্যন্ত। মানে মোটামুটি ৭৫ থেকে ৮২ প্রতি বছর ০.২০% করে কিন্তু হিন্দু বাংলাদেশ থেকে ছেড়ে যেতে শুরু করলো। এর ফলে এরশাদের সৈন্যশাসন ছিল এবং পরবর্তীকালে উনি বেশ খানিকটা ওটাকে গণতান্ত্রিক একটা মোল্ড করেছিলেন। বাট স্টিল যদি আমরা একটা জিনিস দেখি, তার সময়ে ০.15% করে প্রতি বছরে কিন্তু হিন্দু বাংলাদেশ থেকে ত্যাগ করতে শুরু করলো। এট লিস্ট জনসংখ্যা কমতে শুরু করলো। হারিয়ে গেল কি তাদের মেরে ফেলা হলো, দ্যাট ইস এ সেপারেট থিং। এরপরে খালেদা জিয়া মুভমেন্ট মানে খালেদা জিয়ার শাসন ব্যবস্থা শুরু হলো ১৯৯১ থেকে ১৯৯৬। ওই সময়ে মোটামুটি আপনি বলতে পারেন ০.12% এর আশেপাশে কিন্তু হিন্দু প্রতি বছর চলে যেতে শুরু করল। এরপরে এলো শেখ হাসিনার সরকার। সেই ১ম যখন শেখ হাসিনার গভর্নমেন্ট এলো মানে এই ১৩.৫% এর বাবা মারা গেছিল। যখন আবার বাংলাদেশের সরকারে এলো তখন হচ্ছে ১০.০৫%। মানে এই যে আপনার মোটামুটি ২০ বছর, এই ২০ বছরে কিন্তু ৩% হিন্দু অলরেডি বাংলাদেশ থেকে কমে গেছে। এবার কিভাবে কমেছে দ্যাট ইস এ সেপারেট থিং বাট কমে গেছে এই জিনিসটা। এবার দেখুন ১৯৯৬ সালে যখন শেখ হাসিনা সরকার এলো উনি দেখবেন যে আপনি পেলেন হচ্ছে ১০% এর আশেপাশে হিন্দু। তার আমলে হিন্দু ফার্স্ট টাইম ০.10% এর হিসাবে কমতে শুরু করলো। মোটামুটি ০.08% এর হিসাবে সবথেকে কমতে শুরু করে। এরপরে ২০০১ সালে আবার খালেদা জিয়া মুভমেন্ট এলো এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার উনি তার সময়ে কি ব্যাপক হারে হিন্দুদের উপরে নির্যাতন হতো দেখুন। তার আগের রিজিম যেটা ছিল সেই সময়ের থেকে পরবর্তীকালে এই যে জামাত ব্যাকড তার যে শাসন ব্যবস্থা, তার শাসন ব্যবস্থায় মানে গণতান্ত্রিকভাবে বা রাষ্ট্রীয় শোষণের মাধ্যমে হিন্দুদের দেশ ছাড়া করতে বাধ্য শুরু করল। তার সময় দেখুন আগেরবার ০.12 ছিল আর এবার বেড়ে প্রায় ১.৪ এর আশেপাশে চলে এলো। তার মানে খালেদা জিয়ার যে সেকেন্ড গভর্নমেন্ট, সেই সেকেন্ড গভর্নমেন্টে হিন্দুদের যথেষ্ট নির্যাতন করা হয়েছে। লাস্ট যদি আবার আমরা হাসিনার গভর্নমেন্ট দেখি, তাহলে মোটামুটি ০.05% বা ০.07% এর আশেপাশে হিন্দু প্রতি বছর এই যে ২০০৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সেক্ষেত্রে চলে গেছে। তাহলে একটা জিনিস এখান থেকে খুব স্পষ্ট যে একটা জিনিস এখান থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি যে হিন্দুদের জন্য আওয়ামী লীগই কেন বেস্ট? আমি ধরুন ইটস এ কাইন্ড অফ পারসেপশন যে হিন্দুদের জন্য আমরা যদি মানে অনেকে মনে হতে পারে যে ইট ইস এ কাইন্ড অফ পারসেপশন যে হিন্দুরা কেন আওয়ামী লীগকেই ভোট দেয়। দেখুন ডেটাও এক্সাক্টলি এই কথাটাই বলছে। হিন্দুরা ভালো থাকে একমাত্র আওয়ামী লীগের সময়। হিন্দুরা ভালো থাকলে ভারতবর্ষ ভালো থাকে কেন? ভারতবর্ষে ইনফিল্ট্রেশন অনেক কমে যায়। এখানে একটা খুব সমস্যার কথা যে এই যে হাসিনার গভর্নমেন্ট, এই হাসিনা গভর্নমেন্টের সময়ও কিন্তু আমাদের দেশে ইনফিল্ট্রেশন হয়েছে। এই ইনফিল্ট্রেশনটা মূলত হয়েছে বাংলাদেশ থেকে মুসলমান ইনফিল্ট্রেশন। বাট এই যে রিজিম গুলো মানে বিএনপি ১ম প্রতিষ্ঠা হলো জিয়াউর রহমানের সময়। এই রিজিম গুলোতে আমাদের দেশে যে ইনফিল্ট্রেশন হচ্ছে তার মেজরিটি পোরশন হচ্ছে আমাদের হিন্দু ইনফিল্ট্রেশন হয়েছে। সো দ্যাট ইস ওয়াই মানে এখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস খুব স্পষ্ট, আমরা ভারতবাসীরা কেন আওয়ামী লীগের শাসন ব্যবস্থা পরিবর্তন হলে এতটা টেনশনে থাকি? কারণ আমাদের উপরে ইনফিল্ট্রেশন এর চাপ বাড়ে। হিন্দু আর কোথায় যাবে? এটা খুব সত্যি কথা। বাট এর সঙ্গে আমাদেরও তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতেরও একটা অর্থনৈতিক অব্লিগেশনস আছে। তার বেশি
অর্থনৈতিক মানে যতটুকু আমরা খাওয়াতে পারি তার থেকে বেশি লোক যদি বাংলাদেশ থেকে আমাদের কাছে চলে আসে, তাহলে আমাদের ইকোনমিকের উপর একটা বীভৎস রকমের চাপ শুরু হয়ে যায়। এই সমস্ত কারণে কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে India particularly, India is a kind of like unstable condition regarding Bangladesh movement. সো আমরা ভারতবাসীরা বারবার করে চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ পুনরায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় আসুক। অ্যাটলিস্ট যেই আসুক অন্তত হিন্দুদের উপরে এই যে অকথ্য অত্যাচার যে কদিন ধরে চলছে সেই অত্যাচারটা বন্ধ হোক। এবং সবথেকে আরেকটা যে জিনিসটা আমার এক্ষেত্রে বলার আছে সেটা হচ্ছে যে এন্ড অফ দ্য ডে ইন্ডিয়ান এবং বাংলাদেশী যে বাঙালি তারা প্রত্যেকেই ভাই, ভাই। এই যে পিনাকি ভট্টাচার্যের মতো কিছু আধুনিক মির্জাফর, সেই আধুনিক মির্জাফরের কথাটা টেনে আমাদের উচিত নয় যে ভারতবর্ষকে বা ভারতীয় বাঙালিদের সঙ্গে বাংলাদেশী বাঙালিদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা। কারণ এন্ড অফ দ্য ডে মনে রাখবেন কাজী নজরুল ইসলাম যতটা আপনাদের ঠিক ততটাই আমাদের। তার একটা কথা খুব স্পষ্ট যে আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। সেভাবেই চলুন আমরা এগিয়ে চলি। এই যে আধুনিক মির্জাফর যে পিনাকি ভট্টাচার্য বা এই যে তারেক রহমান যারা গণপরিষদের যারা এদের যে ঘৃণা ভাষণ, সেই ঘৃণা ভাষণে পা দেবেন না। আসুন দুদেশ মিলে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ। সকলে ভালো থাকবেন।